জয় হিন্দ বন্ধুরা। আজকে থেকে হিন্দির ব্যাকরণের ক্লাস শুরু করছি। আজকে এই চ্যানেলের প্রথম ক্লাস, আর প্রথম যেই ক্লাসটি আজ করাবো সেটি হলো সংজ্ঞা, বা বাংলাতে বলতে পারো বিশেষ্য। হিন্দি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিলিয়ে দেখতে পারো, প্রতিটি শিফটে একটা বা দুটো, একটা শিওর থাকবেই, দুটো করে প্রশ্ন কিন্তু আমরা এই টপিক থেকে দেখতে পাই। তো আজকে হিন্দির সংজ্ঞার ক্লাস তোমরা দেখতে পারবে। সংজ্ঞা বা বিশেষ্য বাংলায় যেটা বলে, আমি বাংলাতে নিয়েছি, হিন্দিতেও নিয়েছি তলায়, বাংলাতে বুঝতে ভালো হবে বলে বাংলায় নিয়েছি। তো দেখো, সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞা বলা হচ্ছে বিশেষ্যর অভিধানিক অর্থ হলো নাম, কোনো বস্তু ব্যক্তি যার অস্তিত্ব আছে বা আছে বলে কল্পনা করা যায়, স্থান ইত্যাদিকেই বলে সংজ্ঞা। তাহলে বোঝা গেল সংজ্ঞা কি। তো আরেকভাবেও বলা যায়, দেখাচ্ছি। অন্য কথায় বলা হয় যে শব্দ একজন ব্যক্তি, স্থান, প্রাণী, গুণ, কাজ, অনুভূতি ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষ্য বলে। সুতরাং নাম এবং বিশেষ্য সমার্থক শব্দ, ব্যাকরণে কেবল বিশেষ্যই প্রচলিত। তো বোঝা গেল, যে শব্দ যা একজন ব্যক্তি, স্থান, প্রাণী, গুণ, কাজ, অনুভূতি ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষ্য বলে। সুতরাং নাম এবং বিশেষ্য সমার্থক শব্দ, ব্যাকরণের কেবল বিশেষ্যই প্রচলিত। তো খাতা পেন নিয়ে এটাকে নোট করে নিও, আর যদি কারোর পিডিএফ লাগে আমি পিডিএফ দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা সেখানে দেখে নিও, আর ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। তো দেখা যাক সংজ্ঞাকে প্রকার। সংজ্ঞা কয় প্রকার দেখো, যারা আর কি হিন্দি পড়তে পারো না তারা আগে হিন্দি যেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো আগে পড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু হিন্দি পড়া অসম্ভব। দেখো, সংজ্ঞাকে প্রকার, সংজ্ঞা হচ্ছে 3 প্রকার: জাতিবাচক সংজ্ঞা, ব্যক্তিবাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা। তো বোঝা গেল সংজ্ঞাকে প্রকার 3: জাতিবাচক সংজ্ঞা, ব্যক্তিবাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা। ঠিক আছে, চলো। তো আমরা প্রথমে দেখে নেব জাতিবাচক সংজ্ঞা। আমরা প্রথমে হিন্দিতে পড়ে নিচ্ছি, নিচে বাংলায় লিখে দিয়েছি, সেটা তোমরা খাতায় নোট করবে। আর হিন্দি পড়া শিখতে হবে, হিন্দি লেখা শিখতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা। দেখো, जातिवाचक संज्ञा वो संज्ञा शब्द जिनसे किसी एक की प्रकार की अनेक वस्तुओं का बोध होता हो, अर्थात वे संज्ञा शब्द जहाँ एक ही शब्द से पूरी जाति का बोध हो जाता है उन्हें जातिवाचक संज्ञा कहते हैं। जैसे घर, पहाड़, नदी, शहर, पक्षी, পশু ইত্যাদি। দেখো, ইংলিশে এটাকে কিন্তু কমন নাউন বলা হয়। ঠিক আছে, এইবার আমরা দেখব বাংলাতে কি বলেছে। এটা কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। বাংলা ভাষায় বলেছে, যে বিশেষ্য একই ধরনের সমস্ত জিনিসকে বোঝায়, অর্থাৎ সেই বিশেষ্যগুলি যেখানে সমগ্র প্রজাতিকে একটি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাদের সাধারণ বিশেষ্য বলে। যেমন বাড়ি, পাহাড়, নদী, শহর, পাখি, পশু ইত্যাদি, এই সবই কিন্তু জাতিবাচক সংজ্ঞা মধ্যে পড়ে। যদি এখানে বলা হয় বাড়ি থেকে যদি বলা হয় রাহুলের বাড়ি,
রাহুলের বাড়ি, তখন কিন্তু আমরা এটাকে ব্যক্তিবাচক সংজ্ঞা হিসেবে ধরব। ঠিক আছে, কারণ জাতিবাচক মানে কি? জাতিবাচক মানে হচ্ছে পৃথিবীর সমগ্র জাতিকে বলা হয়। ঠিক আছে, তা এর মধ্যে বাড়ি, পাহাড়, নদী, শহর, পাখি, পশু ইত্যাদি বলা হয়। ব্যক্তিবাচক কি করে বুঝবো? ব্যক্তিবাচক হচ্ছে যদি কোনো, সহজ ভাষায় বলে দিচ্ছি, যদি ধরো সমগ্র পৃথিবী ছাড়া, যেমন এখানে বাড়ি বলা আছে রাহুলের বাড়ি, যদি কারোর নাম ধরে বলা হয় রাহুলের বাড়ি, তবে সেটা কিন্তু ব্যক্তিবাচক সংজ্ঞা হয়ে যায়। পাহাড়, যেমন পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, এরকম যদি কোনো নাম দিয়ে আসে, সেই নামটা একটাই আছে, সমগ্র ইসে একটাই আছে, সেটাকে কিন্তু আমরা বলবো ব্যক্তিবাচক সংজ্ঞা। নদী, যেমন তিস্তা, গোদাবরী, এই সমস্ত আছে, গঙ্গা, তখন কিন্তু সেটা ব্যক্তিবাচক হয়ে যাবে, তখন কিন্তু আর জাতিবাচক থাকবে না। শহর, পাখি, পশু ইত্যাদি। চলো, এখানে लिखे दिया আছে घर कहने से सभी तरह के घरों का, पहाड़ कहने से संसार के सभी पहाड़ों का, और नदी कहने से सभी नदियों का জাতিগত বোধ होता है। জাতিবাচকে কিন্তু এই যে লিখে দেওয়া আছে, হিন্দিতেও লিখে দেওয়া আছে, ঘর বললে সব ধরনের ঘরকে বোঝায়, পাহাড় বললে সংসার মানে সমস্ত কিছুই, সব পাহাড়কে বোঝায়, পাহাড়, নদীও তাই। ঠিক আছে, জাতিগত বোধ होता है। चलो, জাতিবাচক संज्ञाओं का स्थिति इस प्रकार है जैसे বস্তুओं का नाम। দেখো এখানে কিন্তু বস্তুর নাম দিয়ে দিয়েছে জাতিবাচকে। ঠিক আছে, আমরা দেখে নেব জাতিবাচক संज्ञाओं की स्थिति या इस प्रकार है जैसे। वस्तुओं का नाम देखो एखाने मकान, कुर्सी, मेज, पुस्तक, कलम, चाकू इत्यादि। ठीक है, एगुलो किन्तु सब किन्तु बस्तुर नाम জাতিবাচকের। এবার আসি পশু পাখির নাম। দেখো এখানে বেল, ঘোড়া, হিরণ, তোতা, ময়না, ময়ূর ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো কিন্তু পশু পাখি নাম জাতিবাচকে। ঠিক আছে, চলো এবার বলছে প্রাকৃতিক কে নাম। ঠিক আছে, এখানে বলছে প্রাকৃতিক কে নাম। দেখো এখানে বিজলি, বর্ষা, আঁধি, তুফান, ভূকম্প, জ্বালামুখী ইত্যাদি, বৃষ্টি, হিমপাত ইত্যাদি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রাকৃতিক কে নাম। ঠিক আছে, এবার আমরা যদি এইখানে বলি বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি বা এখানে তুফান, তুফানকে আমরা ঝড় নামে জানি, বাংলাতে ঝড় বলা হয়। এখানে যদি আমরা বলি কাল বৈশাখী ঝড়, তখন কিন্তু আর জাতিবাচক থাকবে না, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কিন্তু ব্যক্তিবাচক সংজ্ঞা। বোঝা গেল? চলো এবার দেখবো আমরা জাতিবাচক সংজ্ঞা দুই রকমের হয়। জাতিবাচক সংজ্ঞা দুই রকমের হয়, কি কি? একটা হচ্ছে সমূহবাচক আর একটা হচ্ছে দ্রব্যবাচক। সমূহবাচক এবং দ্রব্যবাচক সংজ্ঞা। ঠিক আছে, তো আমরা প্রথমে সমূহবাচক সংজ্ঞাটাকে দেখে নেব। चलो, समूहवाचक संज्ञा जिन संज्ञा शब्दों से एक ही जाति वस्तुओं का समूह समुदाय का बोध होता है उन्हें समूहवाचक संज्ञा कहते हैं। जैसे कक्ष, सेना, समूह, संघों, टुकड़ी, गिरोह और दल, परिवार, सभा इत्यादि। और भी सभी है, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, বোঝা গেল কি?
बोलছে जिन संज्ञा शब्दों से एक ही जाति की वस्तुओं का समूह বা সমুদায় का बोध होता है। সমুদায় মানে হচ্ছে অনেকগুলো জিনিস এক মানে অনেক অনেক কিছু একসাথে থাকা। ঠিক আছে, সেখানে উদাহরণ দিয়েছি কক্ষ, সেনা, समूह, संघ, टुकड़ी, गृह और दल, परिवार, सभा इत्यादि। বোঝা গেল। এবার চলে আসবো আমরা द्रव्यवाचक संज्ञा। जिन संज्ञा शब्दों से किसी ऐसी पदार्थ व सामग्री या द्रव्य का बोध होता है, जैसे हम नाप तौल सकते हैं लेकिन गिन नहीं सकते। कि बोले थे जिन संज्ञा शब्द से किसी ऐसी पदार्थ या द्रव्य का बोध होता है जिसे हम नाप तौल सकते हैं लेकिन गिन नहीं सकते, उन्हें द्रव्यवाचक संज्ञा व मेटेरियल नाउन कहते हैं। जैसे देखो যেমন উদাহরণ এখানে দিয়েছে ধাতুও বা ধাতুর নাম। দেখো এখানে সোনা, চাঁদি, লোহা, তামা, পিতল ইত্যাদি। তো এখানে কিন্তু গোনা যায় না, এগুলো কিন্তু মাপা যায়। যেমন পদার্থকে নাম दूध, दही, घी, तेल, पानी इत्यादि, এগুলো কিন্তু गिन नहीं सकते মানে গোনা যায় না। ঠিক আছে, তারপরে দেখো গ্যাসীয় পদার্থ का नाम हाइड्रोजन, ऑक्सीजन, धुआं इत्यादि। शेषे ये सभी द्रव्यवाचक संज्ञा कहते हैं। মানে এই সব কিছু কিন্তু দ্রব্যবাচক সংজ্ঞা कहते हैं। ঠিক আছে, চলো এবার আমরা দেখব ব্যক্তিবাচক সংজ্ঞা। ব্যক্তিবাচক সংজ্ঞাকে আমরা এক কথায় বলতে পারবো যে সকল বিশেষ্য একটি বস্তু, ব্যক্তি বা স্থান ইত্যাদি নির্দেশ করে তাদেরকে যথাযথ বিশেষ্য বা ব্যক্তিবাচক সংজ্ঞা বলে। যেমন উদাহরণে এখানে আমরা নিয়ে নিয়েছি রাম, রহিম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, হনুমান, যীশুখ্রিস্ট, এগুলো কিন্তু ব্যক্তির নামের উদাহরণ। ফলের নামের উদাহরণ নিয়েছি আমরা আম, পেয়ারা, আপেল, কমলা, টমেটো, মরিচ, কলা ইত্যাদি। গ্রন্থগুলির নাম নিয়েছি আমরা রামায়ণ, রামচরিতমানস, কামায়নী, কোরআন, সংকেত ইত্যাদি। সংবাদপত্রের নাম নিয়েছি হিন্দুস্তান, দৈনিক জাগরণ, আমার উজালা ইত্যাদি। নদীর নাম গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, গোদাবরী, ইছামতি ইত্যাদি। আমরা জাতিবাচকের সময় আমরা উদাহরণ দিয়েছিলাম। যদি কোনো নদী যদি বলা হয় নদী, তখন আমরা কিন্তু জাতিবাচক সংজ্ঞা লিখে আসতে পারবো বা করে আসতে পারবো। যখনই আমাদের সেই নদীর নাম দিয়ে দেওয়া হবে উদাহরণস্বরূপ, তখন কিন্তু আমরা আর সেই জাতিবাচক সংজ্ঞা করতে পারবো না, তখন আমাদের ব্যক্তিবাচক সংজ্ঞায় করতে হবে। चलो জাতিবাচক और ব্যক্তিবাচক সংজ্ঞা में अंतर। দেখো আমি আগেও বলেছি এখনও বলছি জাতিবাচক আর ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে উদাহরণ। যেমন দেখো জাতিবাচক আর ব্যক্তিবাচকের মধ্যে যেটা অন্তর বা বলতে পারো পার্থক্য, দেখো জাতিবাচক আর ব্যক্তিবাচক। জাতিবাচকে দেখো আমি একটু আগে বলেছিলাম নদী, পাহাড় বা পাখি। ঠিক আছে, নদী, পাহাড় বা পাখি। দেখো লেখা ঠিক হচ্ছে না। ব্যক্তিবাচক সংজ্ঞা। এবার এই নদীটাকে যদি আমরা ব্যক্তিবাচক দেখতে চাই, তখন কিন্তু আমাদের কোনো নদীর নির্দিষ্ট কোনো যদি নাম থাকে, গঙ্গা, তো গঙ্গা নদীকে আমরা বলতে পারবো ব্যক্তিবাচক। দেখো জাতিবাচকের নদী ছিল, সেই নদীটা যখনই গঙ্গা নাম হবে তখনই কিন্তু আমরা ব্যক্তিবাচক হিসাবে দেখতে পারবো। ঠিক আছে,
পাহাড়, যেমন পাহাড়, যে কোনো পাহাড়ের নাম যদি থাকে তবে সেটা ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পড়ে। যেমন কাঞ্চনজঙ্ঘা হতে পারে, ঠিক আছে। চলো, তারপরে পাখির জায়গায় ময়ূর, ধরো ময়ূর যদি থাকে তখন কিন্তু আমরা সেই ব্যক্তিবাচক সংজ্ঞা বলতে পারি। তো এটাই হচ্ছে জাতিবাচক আর ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে পার্থক্য। বোঝা গেল? চলো, আজকে আমাদের এটাই ক্লাস ছিল। পরের দিন এর সম্পূর্ণ ক্লাস আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।